স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। একটা বাংলাদেশে একটা থমথমে পরিস্থিতি এখন বিরাজ করছে। আমি কয়েকটি বিষয়ের আপডেট দেওয়ার জন্য আপনাদের কাছে সামনে হাজির হলাম। কারণ আজকে বাংলাদেশে একটা কঠিন দিন বাংলাদেশ পার করেছে। এই রাতটিও বাংলাদেশের জন্য খুবই কঠিন। আ এবং কি ফেস করছে আমাদের সেনাবাহিনী সেটির ব্যাপারে আপনাদেরকে যেমন আপডেট দিতে চাই, সেই সঙ্গে আ কি তারা করতে যাচ্ছে এগুলোরও কিছু তথ্য আমার কাছে রয়েছে। আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। এর মধ্যে আপনারা জানেন ২-১ টি বিষয় আগে একটু উল্লেখ করে নেই। সেটি হচ্ছে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছিলেন ৫ই আগস্ট যদি শেখ হাসিনা সরকারের পতন না হতো তাহলে তারা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। সেই ঘোষণা তাদের দেয়া হয়েছিল। আবারও মনে করিয়ে দেই। আরো একবার বলছি আপনাদেরকে। তাদের সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল। যদি শেখ হাসিনা সরকারের পতন না হতো তাহলে তারা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তার মানে তাদের কাছে প্রচুর পরিমাণে অস্ত্র রয়েছে। সেটির জন্য তারা যুদ্ধের জন্য তারা প্রস্তুত ছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে আরেক উপদেষ্টা বর্তমানে যিনি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছিলেন বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। গৃহযুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত হতে বলেছিলেন। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। তিনি কিন্তু একথা আগেই বলে রেখেছিলেন। এবং গৃহযুদ্ধ হওয়ার জন্য যা করা দরকার, যেভাবে পায়ে পা লাগিয়ে, পায়ে পা বাঁধিয়ে যুদ্ধ করা দরকার তারা কিন্তু সবই করেছে। কিন্তু অপরপক্ষ অদৃশ্য থাকায়, অপরপক্ষ নীরব থাকায় হয়তো এখনো পর্যন্ত আমরা যুদ্ধটা দেখিনি। কিন্তু আজকে যে পরিস্থিতিটি গেছে সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা, বিচক্ষণতা আমি বলবো প্রজ্ঞার সঙ্গে তারা শান্তভাবে যেভাবে করে মোকাবেলা করেছে বলা যেতে পারে বাংলাদেশ আজকে একটা রক্তক্ষয় এড়াতে সক্ষম হয়েছে। কিভাবে আপনাদেরকে বলছি। আপনি জানেন যে হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে এরকম কিছু বক্তব্য সেনাপ্রধানের বরাতে উল্লেখ করে তারা বলছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে। কিন্তু আপনারা জানেন এর আগে ৩ সপ্তাহ আগে সেনাপ্রধান কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তিনি সবাইকে সতর্ক করেছিলেন যে যদি সবাই এরকম বিভক্ত থাকে, ঐক্যবদ্ধ না থাকতে পারে তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। তিনি বলেছিলেন পরে আপনারা আমাকে দোষ দিতে পারবেন না। আপনাদের নিশ্চয়ই মনে আছে তার ঐতিহাসিক ভাষণ ছিল, ঐতিহাসিক বক্তব্য ছিল। একজন সেনাপ্রধান কখন কোন পরিস্থিতিতে এমন বক্তব্য রাখে সেটি বোঝার সক্ষমতা এই হাসনাত নাহিদ সার্জিসদের আছে কিনা আমি জানি না। এবং যেই কথোপকথন তারা এরকম পাবলিক করেছে আদৌ সেরকম কথোপকথন হয়েছে কিনা আমি জানি না। কারণ আমরা একতরফা থেকে শুনছি, অভিযোগ আকারে শুনছি এবং তারা সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়িয়েছে। তারা বলছে যে তাদের জীবন থাকতে আওয়ামী লীগকে ফিরতে দিবে না। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটি ভিন্ন বিষয়। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিকল্পনা তার সরকারের নেই। এবং এতে কিন্তু তারা এরই মধ্যে ক্ষিপ্ত হয়ে উঠেছে। যেই ডক্টর ইউনূস বলেছিলেন যে ছাত্ররা হচ্ছে তার নিয়োগকর্তা, সেই ছাত্ররা তার উপর কিন্তু আস্থা হারিয়ে ফেলেছে। তাহলে আসলে প্রধান উপদেষ্টা আর ক্ষমতায় থাকতে পারেন কিনা, সেই বৈধতা তার আছে কিনা এবং তিনি এও বলেছিলেন ছাত্ররা যখন চাবে না তখন তিনি বিদায় নেবেন। ফলে সব দিক থেকে কিন্তু সবকিছু সব জায়গাগুলো লুজ হয়ে যাচ্ছে। এবং আজকে সন্ধ্যায় এই সার্জিস নাহিদ এবং হাসনাতার যে সংবাদ সম্মেলন করেছে তারা বলেছে যে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এর আগে হাসনাত ফেসবুকে স্ট্যাটাস লিখেছিলেন যে আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড। কিন্তু ৫ই আগস্টের আগে তারা তো কখনো বলেনি, সরকারের পতনের আগে তারা তো কখনো বলেনি যে তারা
আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, তারা এদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করতে দিবে না, এই ধরনের কোনো কথাবার্তা তারা বলেনি। তবুও তাদের এই দাবি, এবং প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন তিনি ইনক্লুসিভ রাজনীতি করতে চান। এমনকি প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে ব্রিটিশ রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে, সেখানে ব্রিটিশ রাষ্ট্রদূত তাদেরকে বলেছেন, প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে তিনি ব্রিটিশ ইংল্যান্ডও দেখতে চায় বাংলাদেশে ইনক্লুসিভ একটি নির্বাচন হচ্ছে। আমেরিকা এরই মধ্যে জানিয়েছে, প্রত্যেকটি দেশ কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা কি দেখতে চায়। আমরা জানি যে সাধারণভাবে বলা হয় রাজনীতিতে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণের সিদ্ধান্ত নেয়, কিন্তু ক্ষমতার কতগুলি ভারসাম্য থাকে, ক্ষমতার কতগুলি চুম্বক জায়গা থাকে যেগুলি আসলে অতিক্রম করা যায় না। যে কারণে সেনাপ্রধান যখন ঘোষণা দিয়েছিলেন যে যদি এই হানাহানি বন্ধ না হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, এই কথাটার গুরুত্ব, এর ওজন, এর মাহাত্ম্য, গভীরতা এই শিক্ষার্থীরা, এই হাসনাত তারপরে নাহিদ, সার্জিস, মাহফুজ আলমরা কতটুকু অনুধাবন করতে পেরেছেন সেই প্রশ্নটি তুলছে। এই কারণে তারা যদি সত্যি চেয়ে থাকেন যে দেশে গৃহযুদ্ধ বাদুক, তারা যদি সত্যি চান দেশে সশস্ত্র যুদ্ধ হোক, তাহলে আসলে তারা এখন যা করছে, যে পরিস্থিতি সৃষ্টি করছে সেটি হওয়ার কথা। তারা যদি দায়িত্বশীল হতেন তারা হয়তো এই কাজটি করতেন না। এখন আজকে কিভাবে করে সেনাবাহিনী একটা কঠিন দিন পার করেছে আপনারা বলি, যে আপনারা দেখেছেন, অনেকেই ভিডিওতেও দেখেছেন, আর যারা ঢাকায় রয়েছেন তারা তো দেখেছেনই যে সেনাবাহিনী আজকে একদমই সকাল থেকেই বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিল, এমনকি অলিগলিতে পর্যন্ত সেনাবাহিনীর উপস্থিতি ছিল, টহল ছিল, এবং তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। আপনারা জানেন এখন এই যে একটা জঙ্গি গোষ্ঠী, যারা আইসিস, যারা হিজবুত তাহরিরের সদস্য, যাদের সঙ্গে রয়েছে আল কায়েদার মতো জঙ্গি গোষ্ঠী, এবং এদের সঙ্গে আরো যুক্ত হয়েছে কারা আপনারা অনেকেই জানেন, সেটি আরাকান আর্মির একটি অংশ তাদের সঙ্গে যুক্ত রয়েছে। আরো দুটি গোষ্ঠী যুক্ত রয়েছে যাদেরকে আমরা বাংলাদেশের মানুষ যাদেরকে আশ্রয় দিয়েছিলাম, সেই দুটি গোষ্ঠীর মধ্যে রয়েছে বিহারি জনগোষ্ঠী এবং রয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠী। এরা কিন্তু এদের মূল শক্তি। এরা চায় বাংলাদেশের ভেতরে একটা অরাজকতা সৃষ্টি করতে। আমি আবারও বলছি, কিন্তু দেখেন, হিজবুত তাহরি, আইসিস, আল কায়েদা, আরাকান আর্মি, বিহারি এবং রোহিঙ্গা, এই জনগোষ্ঠী সমন্বিতভাবে বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করতে চায়। যদি কোনো সশস্ত্র পরিস্থিতির সৃষ্টি হয়, এরা হচ্ছে গিয়ে মূল ফোর্স। আজকে জুম্মার নামাজের পরে একটা এই গোষ্ঠীর একটা বড় পরিকল্পনা ছিল বাংলাদেশে আজকে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করা, একদম গৃহযুদ্ধ আজকেই বাঁধিয়ে দেয়া। সেই জন্য তারা, আপনারা জানেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশের 400-র উপরে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, অস্ত্র লুটপাট করা হয়েছে। সেই অস্ত্র কোথায়? আজ পর্যন্ত কিন্তু এই সরকার সেই অস্ত্র উদ্ধার করতে পারেনি। যেই জঙ্গিরা জেলখানাগুলো থেকে মুক্তি হয়েছে, পালিয়ে গেছে, তারা কোথায় এই সরকার আজ পর্যন্ত জানে না। তাদেরকে কিন্তু কেউ আটক করতে পারেনি। যে সমস্ত, শুধু জঙ্গিরা না, যে সমস্ত সন্ত্রাসীরা বের হয়ে গেছে তাও কিন্তু এখন পর্যন্ত তাদেরকে আটক করতে পারেনি। ফলে আপনারা বুঝতেই পারছেন, একটি বড়, মানে থানাগুলো সব অস্ত্র বাইরে, জঙ্গিরা বাইরে, সন্ত্রাসী গোষ্ঠী বাইরে। এর মধ্যে অভিযোগ আছে জাহাজে করে চট্টগ্রাম থেকে, পাকিস্তান থেকে এসেছে অস্ত্র। এই অভিযোগটি কিন্তু চরমভাবে আছে। ফলে একটা অস্ত্রের মজুদ আছে, তাদের মানে ম্যান পাওয়ার, মানে তাদের সন্ত্রাসী গোষ্ঠী আছে। আমি নামগুলি আবার বলছি: আইসিস, হিজবুত তাহরির, আল কায়দা, আরাকান আর্মি, বিহারি, রোহিঙ্গা জনগোষ্ঠী। এদের যে একটা সমন্বিত ফোর্স, এরা আজকে বাইতুল মোকাররম সহ সারা দেশে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী আগে থেকে অবস্থান নিয়েছে এবং নামাজের পরে কাউকে কোনো বিশৃঙ্খল ভাবে মসজিদের ভেতর থেকে বের হতে দেয়নি। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে লাইন দিয়ে দাঁড় করিয়ে একজন একজন করে মসজিদ থেকে বের হয়েছে, যাতে করে অনেক মানুষ একসঙ্গে একটা মব পরিস্থিতি সৃষ্টি
করতে না পারে। ফলে দুপুরটা এমন করে পার পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় তারা খন্ড, খন্ড মিছিল করেছে। কিন্তু অস্ত্রের প্রদর্শন করার তাদের অনেক একটা পরিকল্পনা ছিল বলে আমরা জানতে পেরেছি। সেটি তারা করতে পারেনি। এখন এই মুহূর্তে সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারদিক ঘিরে রেখেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও চারদিকগুলো ঘিরে রেখেছে। আপনারা অনেকেই দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ অস্ত্র মজুদ আছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন। এবং আ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অভিযান পরিচালনা করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই অনুমতি দেয়নি। যে কারণে সেনাবাহিনী এখন বাইরে অবস্থান করছে এবং কোথাও যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে তারা একদম সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কিছুক্ষণ আগে ৩ বাহিনীর প্রধানদের বৈঠক শেষ হয়েছে। সেই বৈঠকে কি, কি সিদ্ধান্ত হয়েছে আমি জানি না। তবে তারা খুব নিবিড় পর্যবেক্ষণ করছে এবং তারা তারা ঐকমত্যে পৌঁছেছেন যে যেমন করেই হোক খুবই আ পরিকল্পনা মতো যাতে করে কোথাও যেই গৃহযুদ্ধ বাঁধানোর যে চক্রান্ত চলছে, যে হানাহানির এবং একদম টোটাল chaos সৃষ্টির যে মানে যে পরিকল্পনা এই জঙ্গি গোষ্ঠী করছে, তা যেন করতে না পারে সেজন্য সেনাবাহিনীরা যেমন তাদের নিজেদের প্রস্তুতি নিয়েছে, তেমনি খুব সতর্কভাবে অগ্রসর হচ্ছে যাতে করে কোন রকম হানাহানি ছাড়া পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নিতে পারেন। এদিকে আমার কাছে আরো কিছু খবর রয়েছে। আমরা জানি প্রতিবেশী ভারতও কিন্তু অত্যন্ত সতর্কভাবে আমাদের বাংলাদেশের পরিস্থিতি নজর করছে, মনিটর করছে। সেখানে দিল্লিতে আমার কাছে যে খবর এসছে আমি দেখেই বলি আপনাদেরকে। দিল্লিতে সকল বাহিনী প্রধান, আ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ আ বা সহ অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংলাদেশ বিষয়ে জরুরি বৈঠক করেছেন। ফলে বুঝতেই পারছেন এর বাইরেও আ উম বিভিন্ন জায়গায় থেকে এই পুরো পরিস্থিতিটি মনিটর করা হচ্ছে। আ আ মানে মূল কথা যেটি আমি আপনাদেরকে বলব যে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করে এখানে অন্য কোনো শক্তি আ একটা ফায়দা নিতে পারে কিনা, আ নেয়ার যেই পরিকল্পনা তাদের রয়েছে সেটি যাতে করতে না পারে। প্রাথমিকভাবে সেনাবাহিনী সেটি ভেস্তে দিয়েছে কিন্তু তাদের পরিকল্পনাটি অত্যন্ত আ কি বলব meticulously planned, designed ফলে সেনাবাহিনী খুব সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছে এবং এখন পর্যন্ত সবকিছু তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা বিনা রক্তপাতে, বিনা আ ক্ষয়ক্ষতিতে সামনের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে। উম যাতে করে কোনো মানে পরিস্থিতি যেন নাগালের বাইরে না যায়, ধরা-ছোঁয়ার বাইরে না যায় যেমন ঠিক তেমনি আবার যেন হানাহানি, রক্তপাত এটিও যেন না হয়। এর মধ্যে ক্যান্টনমেন্ট গুলো কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমাকে আ কয়েকটি কয়েকটি সোর্স থেকে নিশ্চিত করেছে যে দেশের আ আ শীর্ষ পদস্থ সেনা কর্মকর্তারা এখন এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন। আ অন্যদিকে সেনাবাহিনীর ভেতরেও যেই পাকিস্তানপন্থী যে অংশটি তাদেরকে আগেই নিষ্ক্রিয় করা হয়েছিল। আ আ ফয়জুরের নেতৃত্বে যে অংশটি রয়েছে নিষ্ক্রিয় করা হয়েছে কিন্তু আজকে তাদেরকে একদম ডি-আর্মড করা হয়েছে। তারা একটা আ উম তাদের ওই পন্থী মানে পাকিস্তানপন্থীদের পক্ষ থেকে একটা 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 উদ্যোগ, একটা মুভ ছিল, একটা কু করার একটা পরিকল্পনা ছিল কিন্তু সেটি বর্তমান সেনাপ্রধান নস্যাৎ করে দিয়েছেন। এখন এই পরিস্থিতিতে তারা চেষ্টা করছেন যাতে করে পরিস্থিতি শান্ত করা যায়। যে অস্থিরতা তৈরির চক্রান্ত চলছে সেদিকে না গিয়ে কেমন করে সমস্ত পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে রেখে সামনের দিনগুলোতে আগানো যায় সর্বোচ্চ সেদিকেই সেই চেষ্টাটি সেনাবাহিনীর পক্ষ থেকে রাখা হয়েছে। এবং মানুষ যাতে আতঙ্কিত বোধ না করে সেটিও সর্বোচ্চ কনসিডারেশন এ রেখেছে সেনাবাহিনী। মূল কথাটি হচ্ছে যে আমি আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেই যে উম নাহিদ ইসলাম তিনি বলেছিলেন যে যদি আ ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন না হতো
তাহলে তারা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন। এটি আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। ফলে এখন তারা কতখানি প্রস্তুত আছে, বা তাদের প্রস্তুতি যেহেতু আগেই ছিল, তাহলে সেই প্রস্তুতিটা এখন আরো মজবুত হয়েছে কিনা আপনারা নিজেকে প্রশ্ন করবেন। সেই সঙ্গে আরেক উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন যে গৃহযুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। এখন সেই সময়টি তারা এসেছে কিনা, এই প্রশ্নটিও আপনারা নিজেদেরকে করলে বুঝতে পারবেন। কারণ সব তথ্য, সব কথা আমরা সুনির্দিষ্ট করে বলার সময়ও নয়, সুযোগও নেই। অনেকখানি নিজেদেরকে বুঝে নিতে হয় এবং যে যার জায়গা থেকে সতর্কভাবে অগ্রসর হওয়া, মাথায় রাখা এবং নিরাপদে নিজেদের নিজ দায়িত্বে সবকিছু বিবেচনা করা, এটি এখন এই মুহূর্তে মনে হয় সবচেয়ে করণীয়। এবং যেহেতু সেনাপ্রধান পুরো বিষয়টিকে লিড দিচ্ছেন, তিনি বারবার করে হুঁশিয়ারি দিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বা এরকম হানাহানি চলতে থাকলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আপনারা জানেন যে আজকে সুদানের যে গণভবন, যেখানে সেই দেশটির যেই প্রধানমন্ত্রী যে বাসভবন, সেখানে কিভাবে করে লুটপাট হয়েছে আপনি দেখেছেন। আপনারা দেখেছেন যে টার্কির প্রেসিডেন্ট এরদোয়ান, তিনি পলাতক রয়েছেন। সারা বিশ্বে কিন্তু অস্থিরতা চলছে। সেই অস্থিরতা যেন আমাদের অস্থিরতায় আপনারা জানেন যে কারা করছে, কোন বিদেশি শক্তি ওইসব দেশগুলোর উপরে চাপ তৈরি করছে, সরাসরি হামলা করছে, এরকম কোনো পরিস্থিতি আমাদের দেশে না হোক। আমাদের দেশে কোনো বহির্শক্তি, কোনো বহির বাহিনী, অন্য কোনো বিদেশি বাহিনী প্রবেশ না করুক। আপনারা নিজেদের জায়গা থেকে সচেতন থাকাটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। কোনো আবেগে ভাসার সময় নয় এখন, কোনো গুজবে কান দেওয়ারও সময় নয়। যখন কোনো প্লেন পথ হারায় কিংবা ল্যান্ডিং করে, তখন সিট বেল্ট বেঁধে যেমন শক্ত হয়ে বসতে হয়, সবাই সিট বেল্ট বেঁধে শক্ত হয়ে বসুন। বাংলাদেশ কঠিন সময় পার করছে। সবাই সাবধানে থাকুন।